চ্যাপ্টার নাম্বার 4 ভূমিরূপ। আমরা পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের উঁচু নিচু অংশ দেখতে পাই। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও নিচু সমতল এলাকা। এগুলোকেই বলছে ভূমিরূপ। বলছে ভূমিরূপ গঠন হওয়ার জন্য দুই ধরনের শক্তি কাজ করে। এক তো ভেতর থেকে, পৃথিবীর ভেতরে যে শক্তি আছে সেটাকে বলে অভ্যন্তরীণ শক্তি, অন্যটা বাইরের শক্তি অর্থাৎ বহির্জাত শক্তি। অর্থাৎ কীরকম, পৃথিবীর ভেতরে আমরা জানি যে প্লেট আছে এবং সেই তার নিচে কি আছে, বিভিন্ন ধরনের আগ্নেয়, মানে যে আগুনের মতন ম্যাগমা আছে, ঠিক আছে। এগুলি কি হয় না, এই চায়ের প্লেট, যেমন এখানের মধ্যে একটা ভালোভাবে বর্ণনা করেছে, চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায়, সেরকমই আমাদের প্যানজিয়া ছিল, টুকরো হয়ে গেছে এবং সেগুলো কি হয় না, একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো 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 দূরে সরে যায়। এসবগুলোর কারণেই পাতগুলোর মধ্যে কি সৃষ্টি হয়, ভূ আলোড়নের সৃষ্টি হয়, অর্থাৎ কেঁপে ওঠে, যেটাকে বলে সেটা হচ্ছে ভেতরের শক্তি। যার ফলে কি হয় না, আমাদের এর মাধ্যমে পর্বত, মালভূমি, সমভূমি এসব ভূমিরূপ তৈরি হয়। এবং বাইরের শক্তিগুলির মধ্যে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি শক্তি রয়েছে, যারা কিনা কি করে না, বাইরের দিক থেকে এই তৈরি হওয়া বিভিন্ন ভূমিরূপগুলোকে আলাদা আলাদা রকমভাবে ভাঙতে থাকে, কোথাও কি করে না, জড়ো করতে থাকে, সঞ্চয় করতে থাকে। এসবগুলোর মাধ্যমে কি করে না, যে জায়গাটা উঁচু ছিল সেই জায়গাটা কি হয়েছে না, সেই উচ্চতাটা কমিয়ে দেয়, কিংবা যে জায়গা নিচু ছিল সেই জায়গায় উচ্চতা বাড়িয়ে দেয়, সঞ্চয় করে, বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। তো এটা ছিল আমাদের যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি। এখানের মধ্যে যেমন একটা উদাহরণ বলতে পারি যে আরাবল্লীর মতন প্রাচীন যে পর্বতগুলো রয়েছে, সেগুলো যদি সাথে আমরা হিমালয়কে দেখি, হিমালয় এখনও তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের এই সমস্ত শুরুগুলোই কোথা থেকে হয়েছে না, আমাদের পৃথিবীর ভেতরের শক্তি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি দ্বারা। কিন্তু বর্তমানে যদি আমরা আরাবল্লীকে দেখি, তাহলে সেটার উচ্চতা প্রচুর কমে গেছে, চূড়াগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে, সুচালো নয় সেরকমভাবে। কেন? কারণ এই বাইরের যে শক্তিগুলো, হাওয়া বাতাস হোক, তারপর বৃষ্টি হোক, বা নদী হোক, হিমবাহ হোক, এগুলোকে ক্ষয় করার কারণে উচ্চতাগুলো কমে গেছে। তো এটা একটা ভালো উদাহরণ। এবার বলছে যে আমাদের পর্বত কাদের বলা হয়, যখন আমরা সাধারণতভাবে 900 মিটারের বেশি অধিক উঁচু যে জায়গাগুলো দেখতে পাই, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে থাকি, এবং তার উপরে যে সুচালো অংশগুলো থাকে, সরু সুচালো, সেটাকে আমরা বলি পর্বতশৃঙ্গ। পৃথিবীর স্থলভাগের যে 4 ভাগ যদি করি, তার 1 ভাগে শুধুমাত্র পর্বত রয়েছে, এবং পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত এবং খুব উঁচু নিচু হয়ে থাকে। আমাদের সর্বোচ্চ হচ্ছে হিমালয়ের মাউন্ট এভারেস্ট, পুরো পৃথিবীর সব থেকে উঁচু, এবং দুটি পর্বতচূড়ার মাঝখানে একটা নিচু অংশ থাকে, যেটাকে কিনা বলা হয় পর্বতের উপত্যকা। মানে হচ্ছে দুটো পর্বত রয়েছে, তার মাঝে একটা নিচু অংশ রয়েছে না, এখানের মধ্যে মাঝখানে, সেটাকে আমরা বলছি পর্বত উপত্যকা। এবার যতগুলো যদি আমরা হিমালয়কে দেখি, তাহলে আমরা বলে থাকি হিমালয় পর্বত শ্রেণী, কারণ এখানের মধ্যে শৃঙ্খলা দিয়ে, শৃঙ্খল মানে কীরকম, সিকোয়েন্স যেটাকে বলে, পর অনেক অনেক পর্বতশৃঙ্গ রয়েছে, যেগুলো কিনা বিরাট অঞ্চল জুড়ে রয়েছে, তাই এগুলোকে বলছে পর্বত শ্রেণী। তেমনি পর্বত গ্রন্থি কাকে বলছে, যে জায়গায় এই ধরনের অনেকগুলো পর্বত শ্রেণী এসে যুক্ত হচ্ছে একটা মেন পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলছে পর্বত গ্রন্থি। যেমন হচ্ছে পামির, এটা উদাহরণ পামির। এবার বলছে যে পর্বত, আমাদের এই পর্বতের উদাহরণ যদি আমরা বলি, তাহলে আমরা এখানে 3 ধরনের পর্বতকে বলছে। একটা বলছে ভঙ্গির পর্বত, অর্থাৎ ভঙ্গির শব্দের অর্থ হচ্ছে ভাঁজ থেকে শুরু হয়, আর দ্বিতীয় হচ্ছে স্তূপ পর্বত, আর তৃতীয় হচ্ছে আগ্নেয় পর্বত। অনেকে ক্ষয়প্রাপ্ত পর্বতকেও আলাদা হিসেবে দেখে থাকলেও আমাদের ক্ষেত্রে এখানে 3টেই বলেছে, আমাদের 3টেই মনে রাখা দরকার। যেমন আমাদের বলছে ভঙ্গির পর্বত, অর্থাৎ ভাঁজ খেয়ে যখন দুটো পাত একে অপরের দিকে আসে, তখন এই যে ভাঁজ খেয়ে উপর দিকে উঠে যায়, এটাকেই বলছে ভঙ্গির পর্বত। যেমন হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। কীভাবে এই ভঙ্গির পর্বত সৃষ্টি হয় আরও খুব ভালোভাবে বলতে হচ্ছে, যে যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি, যে যদি ভাঁজ করি, তাহলে দুই দিক থেকে যদি ঠেলি, তাহলে সেখান থেকে কী হবে না, উপর দিকে মাঝের অংশটা ভাঁজ হয়ে উপর দিকে উঠে যাচ্ছে, সেটাই হচ্ছে ভঙ্গির পর্বত। সেই একই রকমের পাতগুলো একসাথে যেহেতু ধাক্কা খাচ্ছে, তাই মাঝখানটা ভাঁজ হয়ে উপর দিকে উঠে যাচ্ছে এবং পর্বতগুলো সৃষ্টি করছে। এরপরে যেটা হচ্ছে স্তূপ পর্বত, কি হয় না, ভূ আলোড়নের ফলে, অর্থাৎ ভূমিকম্প হলো বা কোনো রকমভাবে ভূমি কেঁপে উঠলো, তখন কি হয় না, ভূপৃষ্ঠে অনেক সময় যে ফাটল সৃষ্টি হয়, ভেঙে যায়, এবং তার ফলে কি হয় না, একটা অংশ হয়তো
দুই পাশে দুটো অংশ নিচের দিকে নেমে গেল, বা মাঝের অংশটা উপর দিকে উঠে গেল, অনেক কিছুই ঘটতে পারে। সেরকম এই ধরনের যখন উঠে যায়, মানে এই ধরনের যখন ঘটনা ঘটে, তখন দুই পাশের অংশ যখন নিচের দিকে বসে যায় এবং মাঝের তখন অংশটা কীরকম মনে হবে, যেন উঁচু হয়ে গেছে, ঠিক আছে। এটাকে এই ধরনের পর্বতকে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন্স বলা হয়ে থাকে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ এই ধরনের স্তূপ পর্বতের উদাহরণ। আগ্নেয়গিরি, আমরা জানি যে আমাদের ভেতরে, আমাদের পৃথিবীর মধ্যের অংশ যত নিচের দিকে যাবো ততই গরম হবে, এবং সেখানের মধ্যে কী রয়েছে, এরকম জ্বলন্ত ম্যাগমা রয়েছে, যেটা কিনা আমরা যখন ভেতরে থাকে না, জ্বলন্ত যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে আমরা বলি ম্যাগমা, ঠিক আছে, ম্যাগমা। আর যখন সেটাই উঁচুর দিকে বাইরে বেরিয়ে চলে আসে তখন সেটাকে বলি আমরা লাভা। এই লাভা যখন বেরিয়ে আসে পৃথিবীর যদি কোথাও ফাটল থাকে এবং সেখান দিয়ে, এবং সেই আগুনের মানে এই যে বেরিয়ে এলো জিনিসপত্রগুলো, যে মেটেরিয়ালগুলো আগ্নেয়গিরি থেকে, সেগুলো কী হয় না, এখানের মধ্যে জমা হতে থাকে, এবং এটা কিনা একটা পর্বতের আকারে নিয়ে, মানে তিনকোনা শঙ্কুর মতন। শঙ্কু কীরকম হয়, বার্থডেতে আমরা যেরকম টুপি করি না, সেই রকম ধরনের, সেটাই হচ্ছে শঙ্কু আকৃতি, এ ধরনের আমরা দেখতে পাই, ঠিক আছে। যে পর্বত, সেটার নামই আমরা আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন দিয়ে থাকি। যেমন ইতালির ভিসুভিয়াস, এটরা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এগুলো হচ্ছে আমাদের আগ্নেয় পর্বতের উদাহরণ। এখানে ছবিগুলো দিয়েছে, এরকমভাবে আগুন মাটির নিচের থেকে বেরিয়ে আসে, লাভা, একদম ভিসুভিয়াস আর মাউন্ট কিলিমাঞ্জারোর ছবি আমাদের দিয়েছে। এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মালভূমি কাকে বলে। মালভূমিকে টেবিল ল্যান্ডও বলা থাকে। কেন? কারণ আমাদের কাছে যেরকম টেবিলে কী হয় না, পায়া থাকে চারদিকে, এবং তারপর একটা উঁচু অংশটা কীরকম হয় না, প্রায় সমতল হয়, ঠিক আছে, সমান সমান হয়। তেমনি এখানের মধ্যেও 300 মিটার উঁচু, 200 মিটার বা তার থেকে বেশি উঁচু হতে পারে সাধারণত, তার উঁচু একটা স্থান থাকবে, ঠিক আছে। সেই জায়গাটার উপর দিকটা কী হবে, মোটামুটিভাবে সমান হবে, বিস্তীর্ণ ভূভাগ থাকবে এবং চারিদিকে খাড়া ঢাল থাকবে, ঠিক আছে। এগুলোকে বলছে মালভূমি। এবার এই মালভূমির স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই মালভূমি রয়েছে, যেমন এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি রয়েছে। ভারতের মালভূমির নামে ভারতকে আমরা কী মালভূমি দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি দেখতে পাওয়া যায়, ছোটো নাগপুর মালভূমি আমরা দেখতে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে, ঠিক আছে। বিভিন্ন অংশে ভাগ করে মালভূমি নামগুলো দেওয়া হয়, ঠিক আছে। এবার বলছে যে আমাদের পড়ার জন্য যেটা যে বুঝতে হবে যে টেবিলের মতন দেখতে হয় বলে সেম যে টেবিল উঁচু, উপরটা সমতল, যেমনি পায়াগুলো আছে সেরকম খাড়া হয়ে থাকে, তার জন্য এখানে টেবিল ল্যান্ডও বলা হয়ে থাকে মালভূমিকে। এবার আমাদের বোঝা উচিত যে মালভূমি কত কী আমরা ভাগ করতে পারি। আচ্ছা, যেমন হতে পারে বলছে যে পর্বত বেষ্টিত মালভূমি। এবার আমরা আবার শব্দকে ভাঙবো, পর্বত বেষ্টিত, অর্থাৎ পর্বত বেষ্টিত মানে বেষ্টন করে রাখা, মানে ঘিরে থাকা। সেই পর্বতের মাঝে দুটো পর্বত আছে, তার মাঝের অংশ কী হয় না, অনেক সময় উঁচু হয়ে থাকে, সেই জায়গায় বলছে পর্বত বেষ্টিত। হিমালয় এবং কুয়েনলুন যে পর্বত আছে, ঠিক আছে, কুনলুনও বলে, অনেক কুয়েনলুন বলছে, যে এই দুটোর মাঝখানে অবস্থিত হচ্ছে তিব্বত মালভূমি, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম মালভূমি। এটা কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি। মহাদেশীয় মালভূমি কাকে বলছে? আবার আমরা ভাগ করি মহাদেশের মধ্যে থাকবে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে এই ধরনের মালভূমি দেখতে পাওয়া যায়। মানে মহাদেশের মধ্যে হঠাৎ করে মালভূমি যেখানে দেখতে পাওয়া যাবে সেগুলো বলছে। লাভা গঠিত মালভূমি, সবসময় যখন আগ্নেয় উন্নতপাত হবে তার মানে এই নয় যে সবসময় ওই পর্বত সৃষ্টি হবে। কখনো কখনো কী হয় না, খুব এই যে লাভাটা হয় সেই লাভার মধ্যে কখনো কখনো কী হয় না, খুব হালকাভাবে লাভাটা তরল রূপে বেরোচ্ছে, তখন কী হবে না, সেটা কী হবে, বা আগ্নেয় পর্বতের কাছাকাছি অংশে কী হচ্ছে, আস্তে আস্তে বইতে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সেখানের মধ্যে হলো উঁচু একটা ধরনের মালভূমি তৈরি করছে। যেমন হতে পারে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি, লাভাগঠিত মালভূমি। এখানে কী হয় না, ব্যাসল্ট শিলা কিন্তু আমরা পেয়ে থাকি, যেমন মালব মালভূমিও রয়েছে এখানে লাভাগঠিত মালভূমি। এবার হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি মনে হচ্ছে যে যেখানে আমরা কী করি, আমরা বিভিন্ন ধরনের নদ নদী কী হয় না, ওগুলোকে কেটে বাইরে চলে যায়।
যেমন বলছে উদাহরণ হিসেবে বলছে আমাদের ছোটনাগপুর মালভূমি যেখানে রয়েছে সেই অংশের মধ্যে দিয়ে এই ধরনের মালভূমির উদাহরণ। এবার হচ্ছে পামির মালভূমি, যেটাকে কিনা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলা হচ্ছে, কি পৃথিবীর ছাদও বলা হয়, এর ব্যাপারে বলছে 4873 মিটার উঁচু, 4000-এর উপর বেশি উঁচু, 4000 মিটারেরও বেশি উঁচু, ঠিক আছে। এবার তিব্বত মালভূমি, ভারতের লাদাখের মালভূমি সবই কিন্তু উঁচু উঁচু মালভূমি। এবার আমরা যাচ্ছি সমভূমি কাকে বলে। সেখানে সমভূমি হচ্ছে সমতল নিচু বিস্তীর্ণ সমতল ভূমি, সেটা হচ্ছে সমভূমি অঞ্চল। পৃথিবীর প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি দেখতে পাওয়া যায়। এশিয়ার মধ্যে যেমন আমাদের গঙ্গার সমভূমি দেখতে পাওয়া যায়, গাঙ্গেয় সমভূমি যেটাকে বলছে। আফ্রিকার মধ্যে নীল নদ দেখতে পাওয়া যায়, তার আশেপাশের অংশকে বলছে নীল নদের সমভূমি। তেমনি উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায় প্রেইরি, দক্ষিণ আমেরিকার কম্পাস, পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, প্রায় 300 মিটারেরও কম উঁচু হয়। এবার সমভূমির উপরিভাগ সমতল থাকে বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। এবং বলছে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীতে কী হয় না, নদীর পলি সঞ্চয়, যখন বন্যা হয় তখন বা নদী কী করে তখন যায়, তখন লাস্টে শেষের দিকে যেমন হতে পারে যে গঙ্গা নদী যাচ্ছে এবং সুন্দরবন এলাকায় কী করছে না, যখন সমুদ্রের সাথে মিশছে তখন অনেকগুলো বয়ে আনা কাপড় নদী ওগুলো কিন্তু ওখানেই রয়ে যায়। সেটাকে বলছে সঞ্চয়ের মাধ্যমে এখানে উর্বর সমতল ভূভাগগুলো তৈরি করেছে, এবং যার ফলে এখানে উন্নত উর্বর সমতল, এখানে বসবাসের জন্য খুব ভালো, যাতায়াতের জন্য খুব ভালো, পরিবহন ব্যবস্থা, জলের সমস্যা কম, তাই এখানের মধ্যে বেশিরভাগ মানুষই বসবাস করে। কিন্তু এটা জানা উচিত যে শুধুমাত্র নদী সমুদ্র বা হ্রদে দীর্ঘদিন ধরে যদি যে মাটি কাঁকড় বালি এসব জমা হয়ে যে মানে অর্থাৎ পলি জমে যে পলিগঠিত সমভূমি তৈরি হয়, যেমন ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি সমভূমি রয়েছে, সেগুলো ছাড়াও অনেক ধরনের সমভূমি হতে পারে। যেমন হতে পারে আমাদের আগ্নেয়গিরির লাভা, কখনো কখনো আস্তে আস্তে যে লাভাগুলো যায় তখন কী হয়, সেই লাভাগুলো জমা হয় এবং সেই লাভাগুলো জমা হয় আইসল্যান্ডের মতন বিভিন্ন ধরনের মালভূমি তৈরি করা যায়। এগুলো হচ্ছে আমরা লাভাগঠিত সমভূমি। অর্থাৎ আগ্নেয়গিরির লাভা কী করতে পারে, পর্বত তৈরি করতে পারে, যেটা কিনা বলছে আগ্নেয় পর্বত। তেমনি একটা অংশ মালভূমি তৈরি করতে পারে, সেটা বলছে লাভাগঠিত মালভূমি। তেমনি লাভাগঠিত সমভূমিও তৈরি করতে পারে। এবার সেটার ক্ষেত্রে কী হবে না, লাভাটা কী ধরনের, প্রত্যেকটা লাভা আলাদা আলাদা রকম হতে পারে, তাই না। কখনো কখনো তরল হবে, কখনো খুব গাঢ় হবে, কখনো কোথাও কোথাও প্রচুর বিস্ফোরণের সাথে সেই লাভা বেরিয়ে আসবে। তো তার উপর নির্ভর করে কিন্তু কী তৈরি হবে সেটা নির্ভর করছে। এখানে লাভাগঠিত সমভূমিও তৈরি হতে পারে, সেটা আমাদের আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি মানে কি, যে মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি তৈরি করে। চীনের মধ্যে এই ধরনের এক ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। গভীর মরুভূমি থেকে উঠেছে চীনের ধরনের, আচ্ছা, এই সমভূমি তৈরি করে। এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে পর্বত মালভূমি সমভূমিতে জীবন কীভাবে যাপন করে, মানুষ জীবনযাপন কীভাবে করে। এখানে আমরা জানি যে সমভূমি অঞ্চলে যাতায়াতের সুবিধা আছে, তেমনি মালভূমি অংশে কী হয় না, বিভিন্ন ধরনের ধাতু পাওয়া যায়। পর্বতীয় অঞ্চলে কী হয় না, এই ধরনের বাড়ি তৈরি করা হয়, যেখানে কিনা কাঠের বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করা হয়, সুন্দর সুন্দর জায়গা আছে, পর্যটন কেন্দ্র গড়ে তোলে। বিভিন্ন ধরনের সমভূমি অঞ্চলে যেমন অনেক পশুপালন করা হয় এই উঁচু উঁচু জায়গাগুলোতে, ঠিক আছে, যেগুলো তৃণভূমি অঞ্চল সেখানে। তেমনি মালভূমি অঞ্চলে কী করা হয়, আমাদের যে আমরা খনিজ পাই, তেমনি যে সমুদ্র পাশাপাশি যে সমতলগুলো রয়েছে সেই ভূমিগুলোর মধ্যে কী পাওয়া যায়, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, মাছ ধরা হয়, যেমন এখানের মধ্যে ঘর বাড়ি দেখতে পাওয়া যায়। তো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মানুষ বসবাস করে। জীবনযাপন সমভূমিতে সব থেকে সুবিধাজনক, কিন্তু তবুও যেহেতু জীবিকা যে রয়েছে, জীবিকাগুলো বাকি অংশের মধ্যেও রয়েছে, তার জন্য বাকি অংশ মানুষ সূক্ষ্ম ভূমি হোক, প্রতিকূল জলবায়ু হোক, সেসবের সাথেও মালভূমিতেও মানুষ থাকে। চাষাবাদ খুবই কম হয়, কিন্তু তৃণভূমিতে এইসব জায়গাগুলোতে কিন্তু পশুপালন হয়ে থাকে। এছাড়া বাকি উঁচু উঁচু পার্বত্য অঞ্চলে মূল্যবান নরম কাঠের বনভূমি থাকে, পশুচারণ ক্ষেত্র হয়ে থাকে। তো এই জীবিকার মাধ্যমে কী করা হয় না, আমরা দেখতে পাই যে মানুষ বিভিন্ন অংশের মধ্যে বসবাস করছে অবশ্যই। তো এটা ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 4।